একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে একসময় কারখানার হরণে সকাল শুরু হতো, সেই রাজ্যে আজ চাকরি নেই কেন? একসময় এই রাজ্যে হুগলি নদীর ধারে ধারে কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠত। দুর্গাপুর, আসানসোল এলাকায় ইস্পাত আর কয়লার শব্দ শোনা যেত। হাওড়া, হলদিয়া, খড়গপুর এই নামগুলোর মানেই ছিল শিল্পের আত্মবিশ্বাস। কিন্তু আজ এই রাজ্যে চাকরি খোঁজাটাই যেন একটা চাকরি হয়ে গেছে। এই ভিডিওটা শুধু চাকরি নেই বলেই শেষ হবে না, কারণ পশ্চিমবঙ্গের চাকরির সংকট মানে শুধু বেকারত্বের হার না, এটা একটা গভীর সমস্যা যেটা ধীরে ধীরে রাজ্যের অর্থনীতি, সমাজ, এমনকি মানুষের স্বপ্ন পর্যন্ত গ্রাস করে নিচ্ছে। আজকের পশ্চিমবঙ্গ এক অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে উচ্চশিক্ষিত যুব সমাজ, ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি, কম্পিটিটিভ পরীক্ষায় পাস করা ছেলেমেয়েরা, আর অন্যদিকে এই একই ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে রেলওয়ের গ্রুপ ডি, ক্লার্ক, কনস্টেবল হওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এত পড়াশোনা করে কি শেষ লক্ষ্য শুধু যে কোনো একটা চাকরি পাওয়া? এই গবেষণা এখানেই থামে না। আমরা খুঁজে দেখব কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই সংকট কি হঠাৎ এসেছে, না ধীরে ধীরে জমেছে? কোন কোন এলাকায় অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে বেরোনোর পথ আছে কিনা? ভাবো, একটা পরিবার, ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছে, বাড়ির সবাই আশা নিয়ে বসে আছে, কিন্তু মাসের পর মাস কোনো ইন্টারভিউ নেই, কোনো ফোন নেই, কোনো অফার নেই। শেষে সিদ্ধান্ত হয়, চলো অন্য রাজ্যে যাই। এইভাবেই শুরু হয় রাজ্য ছাড়ার গল্প। বেঙ্গল থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি। শুধু দক্ষ মানুষ না, অদক্ষ শ্রমিকরাও সবাই চলে যাচ্ছে। এটা শুধু চাকরি খোঁজা নয়, এটা আসলে মেধা পাচার। রাজ্যের সবচেয়ে কাজের বয়সের মানুষগুলো এক এক করে বাইরে চলে যাচ্ছে, আর যারা থেকে যাচ্ছে তারা আটকে পড়েছে হতাশায়, অর্ধেক কাজ আর রাজনৈতিক ক্ষোভের মধ্যে। এই সংকট শুধু অর্থনীতিকে আঘাত করছে না, এটা ঢুকে পড়েছে পরিবারে, মানসিক স্বাস্থ্যে, সমাজের স্থিতিশীলতায়, এমনকি রাজনীতিতেও। বেকারত্ব মানে শুধু আয় কমে যাওয়া না, বেকারত্ব মানে নিজের মূল্যবোধে আঘাত। আর যখন হাজার হাজার মানুষ একসাথে এই অনুভূতির ভিতর দিয়ে যায়, তখন অশান্তি জন্মায়, বিশ্বাস ভেঙে যায়, প্রতিশ্রুতির ওপর আস্থা নষ্ট হয়। তাই এই গবেষণার পরিধি অনেক বড়। এখানে আমরা দেখব শিক্ষিত যুবকরা কেন কাজ পাচ্ছে না, বাইরে যাওয়ার পরিবারগুলো জীবন কিভাবে বদলাচ্ছে, কোন শিল্পগুলো থমকে গেছে, কোথায় নীতির ভুল হয়েছে, আর কোথায় শুধু কথা ছিল কিন্তু কোনো কাজ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সংকট শুধু চাকরির অভাব না, এটা হলো কাজ আর যোগ্যতার অমিল, পুরনো শিল্প ব্যবস্থা, দক্ষতা আর বাজারের ফাঁক, আর এমন একটা ব্যবস্থা যা মানুষের ক্ষমতাকে চিনতে পারেনি। পশ্চিমবঙ্গের সমস্যা মানেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শেষ, এমনটা নয়। এই বিশ্লেষণের উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং বোঝা কোথায় ভাঙলো, কেন ভাঙলো, আর কিভাবে আবার গড়া যায়। কারণ যদি মূল কারণ না বুঝি, তাহলে প্রতি নির্বাচনের আগে চাকরি আছে শোনা যাবে, কিন্তু বাস্তবে চাকরি থাকবে অন্য রাজ্যে। এই যাত্রা এখানেই শুরু। পরের অংশে আমরা যাব এই সংকটের ঐতিহাসিক শিকড়ে। একটা কথা পরিষ্কার করে বলি, পশ্চিমবঙ্গের চাকরির সংকট কোনো একটিমাত্র গোষ্ঠীর সমস্যা নয়, এটা একটা শৃঙ্খল প্রতিক্রিয়া। একজনের সমস্যা আরেকজনের জীবনে ঢুকে যায়, আর শেষে গোটা রাজ্যটাই আটকে পড়ে। এই অধ্যায়ে আমরা বুঝতে চেষ্টা করব কারা কারা এই সংকটের ভিতরে পড়ে গেছে, যারা শুধু সংখ্যা নয়, বাস্তব মানুষ, বাস্তব পরিবার ও বাস্তব স্বপ্ন। সবচেয়ে বড় গোষ্ঠী হলো চাকরি প্রার্থী। এদের মধ্যে আছে গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ার, এমবিএ, পিএইচডি, আইটিআই পাশ করা দক্ষ শ্রমিক। আবার আছে মজুর, যার কাছে চাকরি মানে আজকের খাবার। সরকারি তথ্য বলছে সামগ্রিক বেকারত্ব প্রায় 4.14%। শুনলে খুব ভয়ঙ্কর মনে হয়, তাই না? কিন্তু আসল ছবি লুকিয়ে আছে যুবকদের মধ্যে। 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব প্রায় 9%। কেউ বলতেই পারে কেরালায় তো আরো বেশি, কিন্তু তুলনা করলে কষ্ট কমে না, কারণ পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবকদের সমস্যা আলাদা। এখানে পড়াশোনা আছে কিন্তু শিল্প নেই। একটা উদাহরণ, পাট শিল্প একসময় ছিল রাজ্যের গর্ব, আজ 17টি পাটকল বন্ধ, 50 থেকে 60 হাজার মানুষ সরাসরি কাজ হারিয়েছে। এই মানুষগুলো গেল কোথায়? কেউ অনিশ্চিত কাজ করছে, কেউ মৌসুমী শ্রমিক, কেউ আবার রাজনৈতিক ভিড়ের অংশ। হতাশা এত বেড়েছে যে আজ সমীক্ষায় দেখা যাচ্ছে বেকারত্ব দুর্নীতির থেকেও বড় ভোটের বিষয়। ভাবো তো, মানুষ বলছে দুর্নীতি থাকলেও চলবে, আগে চাকরি দাও। আর একটা নীরব গোষ্ঠী পরিযায়ী শ্রমিকরা। 2010 থেকে এখন পর্যন্ত প্রায় 11 লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ ছেড়েছে। মহারাষ্ট্র, গুজরাট, কেরালা
কেরালা, কর্ণাটক, যেখানে একটু কাজ আছে সেখানে। 2026 সালেও এই প্রবণতা থামেনি। সরকার নিজেই চালু করেছে পরিযায়ী শ্রমিক কার্ড। মানে সরকার স্বীকার করছে আমাদের লোকেরা বাইরে যাচ্ছে। গ্রামে যারা থাকে তারা টিকে থাকে বাইরে থেকে পাঠানো টাকায়, কিন্তু এর দাম আছে। পরিবার ভাঙে, বাচ্চারা বাবাকে ছাড়া বড় হয়, আর মাঝে মধ্যেই আসে ভয়ঙ্কর খবর। বাংলা ভাষাভাষী শ্রমিককে অবৈধ অনুপ্রবেশকারী বলা হয়েছে। পরিচয়ের সংকট, ভয়, অপমান সব মিলিয়ে রাজনীতি আরো বিষাক্ত হয়। এই সংকটের একদম কেন্দ্রেই আছে রাজনীতি। শাসক দল তৃণমূল কংগ্রেস বলে জিএসটি আদায় বেড়েছে, কল্যাণমূলক প্রকল্প চলছে, বিনিয়োগ সম্মেলন থেকে 28 লক্ষ চাকরি আসবে। বিরোধী বিজেপি বলে সবই দুর্নীতি, ঋণের উপর অর্থনীতি চলছে, উৎপাদন শিল্প ধ্বংস হয়ে গেছে। সিপিএম বলে বাম আমলে শিল্প ছিল, তৃণমূলের সময় সব শেষ। তাহলে সত্যিটা কোথায়? সম্ভবত টুকরো টুকরো জায়গায় ছড়িয়ে আছে। এবার আসি শিল্পপতিদের কথায়। একটা চমকে দেওয়ার মতো তথ্য, 1960-61 সালে ভারতের শিল্প জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশ ছিল 10.5%। 2023-24 সালে সেটা নেমে এসেছে 5.6%-এরও নিচে। বিনিয়োগ মাত্র 2.9%। আর এই পতনের সবচেয়ে বড় প্রতীক সিঙ্গুরের টাটা ন্যানো। 2008 সালে টাটা গুজরাটে চলে যায়। পশ্চিমবঙ্গ হারায় ভবিষ্যতের শিল্প, গুজরাট পায় উন্নতির জোয়ার। আজও বিনিয়োগকারীরা বলেন বিদ্যুৎ সমস্যা, ইউনিয়নের চাপ, আইন শৃঙ্খলা নিয়ে অনিশ্চয়তা। রাজনৈতিক প্রতিশ্রুতি শোনা যায় টাটা আবার ফিরবে, কিন্তু শুধু প্রতিশ্রুতিতে কারখানা দাঁড়ায় না। কৃষি আর ক্ষুদ্র শিল্প পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ভিত। এই রাজ্যে প্রায় 90 লক্ষ এমএসএমই ইউনিট আছে। এগুলো কাজ দেয় প্রায় 1,36,00,000 মানুষকে। শুনলে ভালো লাগে, কিন্তু বাস্তব চিত্র আলাদা। গত 10 বছরে দেশ জুড়ে 49,000 এমএসএমই ইউনিট বন্ধ হয়ে গেছে, তার বড় অংশই পশ্চিমবঙ্গে। ফলাফল প্রায় 3 লক্ষ মানুষ কাজ হারিয়েছে। তাঁতি, কারিগর, গ্রামীণ শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত। না আছে ঠিকমতো প্রশিক্ষণ, না আছে নিরাপত্তা, না আছে ভবিষ্যতের নিশ্চয়তা। আর একটা আবেগ ভরা গোষ্ঠী আছে যাদের বলা যায় পরিবর্তন প্রজন্ম। 2011 সাল থেকে যারা বিশ্বাস করেছিল পরিবর্তন আসছে, 34 বছরের বাম শাসনের অবসান, আশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু আজ রাজ্যের বৃদ্ধি জাতীয় গড়ের নিচে। যুব বেকারত্ব আরো বেড়েছে। অনেকে বলে এটা ট্রাফিক জ্যাম অর্থনীতি, সবাই আটকে আছে। সবচেয়ে কষ্টের উদাহরণ এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। 2014 থেকে 2021 পর্যন্ত টাকার বিনিময়ে চাকরি। 2026 সাল পর্যন্ত ইডি বাজেয়াপ্ত করেছে 694 কোটি টাকার সম্পত্তি। লক্ষ লক্ষ পরীক্ষার্থী বছরের পর বছর পড়ে শেষে বিশ্বাস হারিয়েছে ব্যবস্থার উপর। প্রতিবাদ, রাগ, হতাশা সব একসাথে জমে উঠেছে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি শুধু চাকরি নয়, এটা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের প্রতীক। কিন্তু চাকরি কম হলে কি হয়? দুর্নীতি বাড়ে, দক্ষতার উন্নয়ন থামে, রাজ্য ছাড়ার প্রবণতা বাড়ে, একটা ভয়ঙ্কর চক্র তৈরি হয়। এই অধ্যায়ে আমাদের একটাই কথা বলে, পশ্চিমবঙ্গের চাকরির সংকট আলাদা আলাদা সমস্যা নয়, এটা একটা জাল। চাকরি প্রার্থী, পরিযায়ী, রাজনৈতিক, বিনিয়োগকারী ও কারিগর সবাই এই জালের ভিতরে আটকে আছে। আর যতদিন এই জাল ছিঁড়বে না, হতাশা ততই বাড়তে থাকবে। পরের অধ্যায়ে আমরা দেখব এই সংকট কবে থেকে কিভাবে শুরু হলো, ইতিহাস কি বলে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আগে পরিষ্কার করা দরকার। পশ্চিমবঙ্গের চাকরির সংকট কোনো একটা সংখ্যায় মাপা যাবে না। এটা 4% না 5%, এই হিসেবের বাইরের একটা সমস্যা। কারণ আসল সংকটটা হলো ভালো মানের চাকরির অভাব। ধরা যাক ডিসেম্বর 2025, দেশ জুড়ে বেকারত্ব প্রায় 4.8%। শুনলে খুব ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকাও। শহরে যুবকদের মধ্যে বেকারত্ব প্রায় 17.9%। মানে শহরে 5 জন যুবকদের মধ্যে একজনের কাছে কোনো কাজ নেই। আর যারা কাজ করছে তাদের অনেকেই নিজের পড়াশোনার সঙ্গে মেলে না, এমন কাজে আটকে আছে। এটাই সংকটের প্রথম স্তর। সরকারি তথ্য বলছে 2024-25 সালে রাজ্যের গড় বেকারত্ব ছিল 5.5%। কিন্তু গড় হিসেব সবসময় সত্যটা লুকিয়ে ফেলে। কারণ যখন একজন এমবিএ ডেলিভারি অ্যাপে কাজ করে আর একজন ইঞ্জিনিয়ার সাধারণ ক্লারিক্যাল কাজে আটকে থাকে, তখন কাগজ কলমে তারা চাকরিতে আছে, কিন্তু বাস্তবে তারা অর্ধেক কাজের মধ্যে আটকে আছে। আর এই অর্ধেক কাজই সবচেয়ে বিপজ্জনক। একটা উদাহরণ দেখি। 2024-25 সালে শিল্প বৃদ্ধির হার ছিল 7.3%। শিরোনাম দেখলে মনে হয় শিল্প তো বাড়ছে, কিন্তু একই সময়ে পাট শিল্প বন্ধ হওয়ায় 50-60 হাজার মানুষ কাজ হারায়। 2015-16 থেকে 2022-23 মধ্যে প্রায় 30 লক্ষ অনানুষ্ঠানিক চাকরি উধাও হয়ে গেছে। এটাই বলা হয় চাকরিহীন উন্নয়ন। জিডিপি বাড়ছে, কিন্তু মানুষের হাতে কাজ নেই। 2022-23 সালে পশ্চিমবঙ্গের বেকারত্ব ছিল 2.2%, জাতীয় গড় ছিল 3.8%।
7.2%। শুনলে মনে হয় পশ্চিমবঙ্গ তো ভালোই করছে, কিন্তু বাস্তব চিত্র আলাদা। এই চাকরিগুলো বেশিরভাগই অনানুষ্ঠানিক, কম মজুরি, কোনো নিরাপত্তা নেই, আজ আছে কাল নেই, না পিএফ, না বীমা, না ভবিষ্যৎ। সবচেয়ে কষ্টের জায়গা শিক্ষিত বেকারত্ব। শহরের শিক্ষিত যুবকদের প্রায় 10% পুরোপুরি বেকার, আর যারা কাজ করছে তাদের অর্ধেকের বেশি কম দক্ষতার কাজে যুক্ত। সারা দেশে মাত্র 8.25% মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পায়। পশ্চিমবঙ্গে এই অমিল আরো বেশি। ফলাফল হতাশা, উদ্বেগ ও পড়াশোনায় আগ্রহ কমে যাওয়া। শেষে একটাই সিদ্ধান্ত, চলো বাইরে যাই। এই সংকট বোঝার জন্য 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথম, চাকরিহীন উন্নয়ন। অর্থনীতি বাড়ছে কিন্তু চাকরি বাড়ছে না। দ্বিতীয়, মেধা পাচার। 2010 থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি যুবক পশ্চিমবঙ্গ ছেড়েছে বলে ধারণা। এরা সবাই অদক্ষ না, এর মানে রাজ্যের প্রতিভা বাইরে চলে যাচ্ছে। তৃতীয়, অনানুষ্ঠানিক খাতের আধিপত্য। কোভিডের পর থেকেই এই খাত আরো দুর্বল। 30 লক্ষ চাকরি হারানো মানে লক্ষ লক্ষ পরিবার অনিশ্চিত জীবন। একটা ভুল ধারণা ভাঙা যাক। অনেকে বলেন পশ্চিমবঙ্গে চাকরি নেই। আসলে পুরো কথাটা সত্য না। চাকরি আছে কিন্তু দক্ষতার সঙ্গে মিল নেই, প্রত্যাশার সঙ্গে বাজার মেলে না, শিল্প সুযোগ তৈরি করতে পারছে না, গ্র্যাজুয়েটরা কম দক্ষতার কাজ করছে, এমএসএমই আর কৃষি উপরের দিকে ওঠার সুযোগ দিচ্ছে না, আর রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। একসময় পশ্চিমবঙ্গ ছিল শিল্পের শক্ত ঘাঁটি। 1960-61 সালে ভারতের শিল্প জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশ ছিল 10.5%। উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস 1942 সাল থেকে অ্যাম্বাসাডার গাড়ি তৈরি করত। এটা শুধু একটা গাড়ি না, এটা মধ্যবিত্ত স্বপ্ন। পাট আর বস্ত্র গ্রাম আর বিশ্ববাজারকে জুড়ে দিয়েছিল। কলকাতা ছিল বাণিজ্যের কেন্দ্র। কিন্তু 1970-এর দশক থেকে 2000-এর দশক পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, ঘোরাও সংস্কৃতি, চরমপন্থী শ্রমিক রাজনীতি, এর ফলে বিনিয়োগকারীরা ভয় পেল, পুঁজি পালাতে শুরু করলো, কারখানা অসুস্থ হতে লাগলো, কৃষি থমকে গেল ও শিল্পর অংশীদারিত্ব ধীরে ধীরে কমতে থাকলো। সবচেয়ে নাটকীয় সময় 2007 থেকে 2011। সিঙ্গুরের টাটা ন্যানো জমি অধিগ্রহণের প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়। 2008 সালে টাটা গুজরাটে চলে যায়। পশ্চিমবঙ্গ হারায় ভবিষ্যতের গাড়ি শিল্প। নন্দীগ্রামে রাসায়নিক হাব নিয়ে প্রতিবাদ, 14 জনের মৃত্যু। বাম সরকারের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ে। 2016 সালে সুপ্রিম কোর্ট সিঙ্গুর চুক্তি বাতিল করে, কিন্তু ক্ষতি স্থায়ী। 2011-এর পর বলা হয় নতুন সম্ভাবনা। তৃণমূল বলল আইটি, খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই। আইটি খাত 70% বেড়েছে, লক্ষ্য রাজ্যের জিডিপির 12%। কিন্তু চাকরি, আইটি ও আইটিএস মিলিয়ে 1%-এরও কম কর্মস্থান। এই সময়ে 2025 পর্যন্ত 6895টি কোম্পানি রাজ্য ছাড়ে। প্রণোদনা উঠে যায়। এসএসসি কেলেঙ্কারি বিশ্বাস ভেঙে দেয়। মাথাপিছু আয়ের জাতীয় গড় ছুলেও শিল্প বৃদ্ধির হার 2011-এর পর 97% কমে যায়। সবচেয়ে বড় ক্ষত বিশ্বাস। 1960-এর দশক থেকে পুঁজি পালানো, 2008-এর সিঙ্গুর ধাক্কা, সাম্প্রদায়িক কোম্পানি প্রস্থান, সব মিলিয়ে বিদেশি বিনিয়োগ ভয় পায়। শুধু পরিষেবা খাত গণহারে চাকরি দিতে পারে না। বিশ্ববাজার একটু নামলেই এই খাত ভেঙে পড়ে। আজকের সংকট হঠাৎ তৈরি হয়নি, এটা দশকের পর দশক ধরে ভুল নীতি, হারানো সুযোগ আর ভাঙা বিশ্বাসের ফল। দক্ষতা আর চাকরির অমিল, প্রতিশ্রুতি আর বাস্তবায়নের ফাঁক, সবকিছু শিকড় ইতিহাসে। পরের অধ্যায়ে আমরা দেখব এই সংকট কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি ও কার উপর কতটা প্রভাব ফেলেছে। এবার মানচিত্রটা খুলে দেখি, কারণ পশ্চিমবঙ্গ একরকম নয়। একটা কলকাতা আছে আর একটা আছে বাকি বাংলা। এই দুই বাংলার ফাঁকটাই আসলে চাকরির সংকটের আসল ছবি। শুরু করি কলকাতা হাওড়া এলাকা দিয়ে। এটাই এখন রাজ্যের পোস্টার চাইল্ড। আইটি হাব, কাচের অফিস বিল্ডিং, কোয়ার্কিং স্পেস, ক্যাফে, শুনলে মনে হয় সব ঠিক হয়ে গেছে। সংখ্যাও ভালো, প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ, 70% বৃদ্ধি। ইনফোসিসের মতো বড় নাম। কোভিডের পর অনেক যুবক ফিরে এসেছে বেঙ্গালুরু, পুনে থেকে, কারণ এখানে ভাড়া কম, জীবনযাত্রা তুলনায় সহজ। সল্টলেক নিউ টাউনে এখন 1830টি কোম্পানি, 23টি ফান্ডেড স্টার্টআপ, প্রায় $4 মিলিয়ন ফান্ডিং। কিন্তু একটা নীরব সতর্কতা আছে। অফিস স্পেস ভরে যাচ্ছে কিন্তু চাকরি বাড়ছে ধীরে। আইটি খাত রাজ্যের বিশাল জনসংখ্যার তুলনায় খুব কম মানুষকে চাকরি দেয়। মানে কলকাতা আলো দিচ্ছে কিন্তু গোটা রাজ্য উষ্ণ হচ্ছে না। শিল্পাঞ্চল আসানসোল, দুর্গাপুর, হুগলি একসময় ইস্পাত, কয়লা, ভারী শিল্প, আজ স্থবিরতা। 2025 সাল পর্যন্ত 6,688টি কোম্পানি উধাও। নতুন অবকাঠামো নেই, নীতির অনিশ্চয়তা, পুরনো কারখানা, কোনো নতুন দৃষ্টিভঙ্গি নেই। একটা তুলনা করো, দুর্গাপুর বনাম হরিয়ানার মনসার বা তামিলনাড়ুর শ্রী পেরুম্বর। মানেসার ভালো রাস্তা, লজিস্টিক, নীতি স্পষ্ট। শ্রী পেরুম্বর গাড়ি শিল্পের সম্পূর্ণ পরিবেশ। আর দুর্গাপুর সম্ভাবনা আছে কিন্তু বাস্তবায়ন নেই। সিঙ্গুর ও নন্দীগ্রাম, এই দুই নাম শুধু জায়গা না, এগুলো প্রতীক। প্রতিবাদ বনাম প্রকল্প, চাষের অধিকার বনাম শিল্প ভবিষ্যৎ।
সালেও এখানে মিছিল হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন শিল্প ফিরবে, রাজ্য সরকার বলছে মামাটি মানুষ আগে। এই বিতর্ক আজও মেটেনি। বিনিয়োগকারী দেখে ঝুঁকি। গ্রাম বাংলার অর্থনীতি দাঁড়িয়ে আছে বর্ষার কৃষি ও ক্ষুদ্র শিল্পে। প্রায় 90 লক্ষ এমএসএমই ইউনিট, 540টি ক্লাস্টার, প্রায় 10 লক্ষ মানুষের জীবিকা। মালদা, মুর্শিদাবাদের কিছু ক্লাস্টার এখনো টিকে আছেন, কিন্তু ভিত খুব নড়বড়ে। জলবায়ুর ধাক্কা, প্রযুক্তির অভাব, ব্যাংক ঋণের সমস্যা, একটা খারাপ বর্ষা মানেই সব ভেঙে পড়া। আর একটা বাংলা আছে যাকে আমরা মানচিত্রে দেখি না, যারা কাজ করছে তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, এমনকি পৃথিবীর নানান প্রান্তে। একসময় বাংলার প্রতিবাদ সংস্কৃতি ন্যায়ের জন্য ছিল, আজ অনেক সময় এটা ব্যবসা বিরোধী সংকেত দেয়। তুলনা করো, তামিলনাড়ু ব্যবসা ও শ্রমিকের ভারসাম্য, মহারাষ্ট্র শিল্প ও ফাইন্যান্স, আর পশ্চিমবঙ্গ কাহিনী এখনো পরিষ্কার নয়। এই আঞ্চলিক চিত্র আমাদের বলে যুব সমাজ বাইরে যাচ্ছে, শিল্পের অংশীদারিত্ব অর্ধেক, অর্থনৈতিক কষ্ট রাজনীতিকে আরো তীব্র করছে, মানসিক চাপ বাড়ছে, হতাশা জমছে। কারণগুলো স্পষ্ট: পুরনো রাজনৈতিক চরমপন্থা, নীতির স্থবিরতা, এসএসসি কেলেঙ্কারিতে 25,752 চাকরি নষ্ট, অবকাঠামোর ঘাটতি, দক্ষতার অভাব, মাত্র 4.7% প্রশিক্ষিত। 2021 থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রায় বন্ধ। প্রভাব ব্যাপক, রাজ্য ছাড়া, জনসংখ্যা বুড়িয়ে যাওয়া, অশান্তি ও মূল্যবৃদ্ধির চাপ। এর সমাধানের পথ কি? প্রথম ধাপ সৎ বিশ্লেষণ। তথ্য লুকোনো নয়, ব্যবহার করতে হবে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ফিরিয়ে এনে বিশ্বাস গড়া। দ্বিতীয় ধাপ শক্তি কাজে লাগানো, পর্যটন, খাদ্য, প্রক্রিয়াকরণ, লজিস্টিক। তৃতীয় ধাপ এমএসএমই বিপ্লব, সহজ ব্যবসা, ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন। চতুর্থ ধাপ দক্ষতা সংস্কার, শিল্পের সঙ্গে প্রশিক্ষণ, এআই, গ্রিন এনার্জি, লজিস্টিক। পঞ্চম ধাপ রাজনৈতিক ঐক্য, চাকরির প্রশ্ন রাজনীতির ঊর্ধ্বে তুলতে হবে। এই অধ্যায় একটাই কথা বলে, পশ্চিমবঙ্গের সংকট ভাগ্যের লিখন নয়, এটা সিদ্ধান্তের ফল। ঠিক সিদ্ধান্ত নিলে পুনরুজ্জীবন সম্ভব। এখানে এসে একটা কথাই পরিষ্কার, পশ্চিমবঙ্গের চাকরির সংকট কোনো হঠাৎ দুর্ঘটনা নয়, এটা বহু বছর ধরে জমে ওঠা ইতিহাস, ভুল নীতি ও দক্ষতা আর ব্যবস্থার অমিলের ফল। এটা শুধু বেকারত্বের গল্প নয়, এটা অর্ধেক কাজ, মেধা পাচার, ভাঙা বিশ্বাস আর একটা প্রজন্মের আটকে যাওয়া স্বপ্নের গল্প। যদি আমরা এই সংকটকে উপেক্ষা করি, যদি এটাকে শুধু নির্বাচনের ভাষণে রাখি, তাহলে আরো যুবক বাইরে যাবে, আরো পরিবার ভাঙবে, আরো ক্ষোভ জন্মাবে, আর একটা রাজ্য ধীরে ধীরে শেষ হয়ে যাবে। যদি আমরা সত্যিটা মেনে নিই, দক্ষতার ঘাটতি আছে, শিল্প ফেরানো দরকার, এমএসএমই কে বাস্তব সহায়তা দরকার, যদি রাজনৈতিক দলগুলো বোঝে চাকরি কোনো দলের সম্পত্তি নয়, এটা রাজ্যের ভবিষ্যৎ, ঐক্য ছাড়া উন্নয়ন হয় না। পশ্চিমবঙ্গের কাছে আছে দক্ষ মানুষ, ভৌগোলিক সুবিধা, সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্প ঐতিহ্য, এমএসএমই কাঠামো, পর্যটন ও খাদ্য প্রক্রিয়াকরণ সব আছে, শুধু খুলে দিতে হবে। সবচেয়ে বড় কথা, এই সংকট সমাধান মানে শুধু চাকরি তৈরি করা নয়, এটা মানে মেধা পাচার থামানো, যুবকদের সম্মান দেওয়া, রাজ্য ছাড়া বাধ্যতামূলক নয়, পছন্দ বাড়ানো, সবাইকে নিয়ে এগোনো। পশ্চিমবঙ্গ একসময় অর্থনৈতিক শক্তি ছিল, এটা গল্প নয়, প্রমাণ। সঠিক নীতি, সৎ কাজ আর সম্মিলিত ইচ্ছা থাকলে এই রাজ্য আবার দাঁড়াতে পারবে। শেষ প্রশ্নটা তাই আমাদের সবার, আমরা কোন বাংলা চাই? ছেড়ে যাওয়া বাংলা না গড়ে তোলা বাংলা? উত্তরটা এখন আমাদেরই হাতে।